হ্যালো প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করেছি উপন্যাস আলো আঁধারের নূর, লেখিকা মাইমা তাহসিন জানহা, পর্ব 6, ভয়েস বাই আরবি। ফারিস হাতে চাবি ঘোরাতে ঘোরাতে অফিসের ভেতর ঢুকতে ঢুকতে বলল, হে গাইস, হোয়াটসঅ্যাপ। এ কথা শুনে তারেক দাঁত কেলিয়ে বলল, হ্যালো ভাইজান, ইনস্টাগ্রাম। রাসেল বলল, হাই ভাইজান, স্ন্যাপচ্যাট। জুমন বলল, হাই ভাই, ইউটিউব। রিফাত তাদের কথা শুনে হেসে ফেলল। সেও তাদের মতো ঠাট্টা করে ফারিসকে বলল, হ্যাঁ হ্যাঁ, হাই ব্রো, ফেসবুক। তাদের এমন কথা শুনে ফারিসের পা থমকে গেল। কী বলবে ভাষা হারিয়ে ফেলছে। কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, অশিক্ষিত জাত, মূর্খর মতোই থেকে যাবি। টিকটক কেন বলিস নাই? টিকটকও বলে দিতে পারতিস। ফারহান চুপচাপ বসে ফোন ঘাঁটছিল। তাদের এইসব আজগুবি কথা শুনে তাদের দিকে চেয়ে ধমকে দিল, এসব করার জন্য কি তোদের রেখেছি? ফারহানের গম্ভীর কণ্ঠে ধমক শুনে চুপসে গেল সবাই, শুধু ফারিস বাদে। সে গিয়ে ফারহানের ডেস্কের সামনে রাখা চেয়ারে গিয়ে বসলো। চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, ভাইয়া ডেকেছিলে? বলো। ফারহান ফোন রেখে সরাসরি ফারিসের দিকে তাকালো। ফারিস কিছু বলতে যাবে, ঠিক তখনই তারেক সাহস করে জিজ্ঞেস করলো, ভাইজান, আজকে মেজাজ খারাপ কেন? টিকটক আবার সাথে ঝগড়া করে এসেছেন নাকি? তারেকের কথায় সবাই হাসিতে ফেটে পড়ল, কিন্তু ফারিস সেদিকে পাত্তা না দিয়ে ফারহানের দিকে ফিরে বসলো। ফারহান ধমকে সবাইকে চুপ করালো, তারপর বাকিদের ইশারা করলো বেরিয়ে যাওয়ার জন্য। তারা বুঝলো ফারহান ফারিসের সাথে কথা বলবে, তাই কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ফারিস আবার সিরিয়াস ভঙ্গিতে বসলো। ফারহান ফাইল ঘাটতে ঘাটতে বলল, আমার ফার্স্টেজ স্পোর্টস বাইক লাগবে। চমকে উঠল ফারিস, সে কি ভুল শুনেছে? ফারহান তাকে স্পোর্টস বাইকের কথা বলছে? সে স্বপ্ন দেখছে না তো 10-10টা বছর পর? অবাক হয়ে বলল, কি বললে ভাইয়া? ফারহান কপাল কুঁচকে ফারিসের দিকে তাকালো। কেন, শুনতে পাসনি? শুনতে তো পেয়েছি, কিন্তু তুমি তাও। ফারিসকে বলতে না দিয়ে ফারহান বলল, যেটা বলেছি সেই কাজটা সময় মতো হওয়া যায়। এই বলে ফারহান নিজের কাজে মনোযোগ দিল। তার মানে তুমি এবারের? তার আগে ফারহান বলল, আর কোনো কথা নয়, আর ভুলেও যাতে এই কথা 4 দেওয়ালের বাইরে না যায়। ফারিস ভাইয়ের কথা বুঝলো, সম্মতি দিয়ে বোঝালো যে যাবে না এই কথা বাইরে। ফারহান মৃদু হাসলো, ঠিক আছে, বাসায় চলে যা, আমি পরে আসবো। ফারিস কথা না বাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। ফারিস যেতেই ফারহান চেয়ারে মাথা এলিয়ে দিয়ে পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে কিছু একটা ভেবে বাঁকা হাসলো। সরি মাঝখানে একটু বিরতি নেওয়ার জন্য, কিন্তু এই পর্যায়ে আমি বলে রাখতেছি, লেখিকা এখানে এসে ফারহান আর ফারিসের নামের অনেক বড় একটা ভুল করে ফেলে। সে ফারহানের ডায়লগের মাঝে ফারিসকে জড়ায় ফেলে, আবার ফারিসের ডায়লগ ফারহানকে দিয়ে দেয়। মানে উনি নামের এতটা গন্ডগোল করে ফেলে প্লাস বানানের, যার দরুন আমি এটা আগে 3-4 বার পড়ে আর কি ঠিক করে তারপর আমি ভয়েস দিচ্ছি। এই জন্য যখন দেখে ভয়েস দিচ্ছি তখন আর কি বেশ সমস্যা হওয়ার জন্য আমি দুঃখিত, বাট এটা আসলে আমার দোষ না। এখানে লেখিকা তার ভুল করছে, এবং আমি নিজেদের কমেন্টে যে তাকে আমি এটা বিষয়টা ধরিয়ে দিয়েছি যে আপু আপনার এখানে আসলে ভুল হচ্ছে, এটা পরবর্তীতে শুধরে নিলে ভালো হয়। কেননা এর আগেও একটা আগের পর্বে মেহেরিন আর মেহেনুরের নামে সে এরকম ভুল করছিল। তো মাঝে মাঝে এরকম ভুল আর বানান ভুলের কারণে পড়তে গিয়ে আটকে যেতে হয়, তার জন্য আসলে দুঃখিত। 10টা। ড্রয়িং রুমে বসে আছে মেহেনুর আর মাহির। নীরবতা ভেঙে মাঝে মাঝে কেবল টিভির হালকা শব্দ আসছে। সোফায় বসে নওয়াজ খান তার ল্যাপটপে অফিসের কাজ সারছিলেন। তখন মনিরা বেগম ডাইনিং টেবিলে খাবার রাখতে রাখতে সবার উদ্দেশ্যে হাঁক চালেন রাতের খাবার খেয়ে নিতে। নওয়াজ খান ল্যাপটপ বন্ধ করে পাশে রাখলেন। ডাইনিং টেবিলে যেতে যেতে ছেলে মেয়েদের ডেকে পাঠালেন খেয়ে নিতে। একে একে সবাই নিজেদের জন্য বরাদ্দ চেয়ারে বসলো। টেবিল ধরে তখন সবার মুখে এক অদ্ভুত নিরবতা। মাহির আর মেহেরিন বসে আছে মুখোমুখি, মেহনুর বসেছে তাদের একপাশে। নেওয়াজ খান বসেছেন পরিবারের প্রধান আসনে, আর মনিরা বেগম ব্যস্ত হতে সবাইকে পরিবেশন করতে লাগলেন। মেহনুর আর চোখে একবার মেহেরিনের দিকে তাকালো। এর মুখ দেখে বোঝা যাচ্ছে তারা কিছু একটা নিয়ে চিন্তিত। মাহির বোনদের নীরবতা দেখে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল,
কী ব্যাপার, দুজনে আবার কী খিচুড়ি পাকিয়েছিস? তোদের ভাবসাব তো সুবিধা লাগছে না। মেহেরিন আর মেহনুর দুজনে ঢোক গেল। মেহেরিন আমতা আমতা করে বলল, কই কিছু না তো ভাইয়া। মাহিরের সন্দেহ আরও প্রখর হলো। সহসা তার ভুরুচড়া কুঁচকে উঠল। সে বেশ বুঝতে পারছে তার বোনেরা কিছু একটা গণ্ডগোল পাকিয়েছে, তাই এখানে আর প্রশ্ন করল না, পরে এমনিতেই জানা যাবে। সবাই খেতে ব্যস্ত, তখনই তীব্র আওয়াজে নেওয়াজ সাহেবের ধ্যান ভাঙল। খাওয়ার সময় তীব্র আওয়াজে নেওয়াজ সাহেবের ফোন বেজে উঠল। খাওয়ার সময় এভাবে কল আসায় নেওয়াজ সাহেব বেশ বিরক্ত। তখনই লায়লা, অর্থাৎ বাড়ির কাজের লোক, নেওয়াজ সাহেবের ফোন এগিয়ে দিল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেই নিয়ে এবার ভ্রু কুঁচকালো তিনি। এই সময় নওশাদ খানের কল তিনি আশা করেননি। বড় ভাইয়ের সাথে যতই ঝগড়া হোক না কেন, ছোট ভাইয়ের সাথে কথা হয় ঠিকই। মায়ের খোঁজ খবর নেয়, দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখেও আসেন। তড়িঘড়ি করে কলটা রিসিভ করলেন। হ্যালো বলতে ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠ ভেসে এলো। থমকে গেলেন নেওয়াজ সাহেব। ভাইয়ের কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কারো কিছু হয়নি তো? উনার ভেতরে বেশ ভয় কাজ করছেন। নেওয়াজ সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ভাইয়া, আম্মা। নেওয়াজ সাহেবের বুক ধক করে উঠল। ব্যাকুল হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার? ওনার হাত থরথর করে কাঁপছে। ওপাশ থেকে নওয়াজ সাহেব বলল, ভাইয়া, আম্মা হার্ট অ্যাটাক করেছে। চারিদিকে জমাট বাঁধা কুয়াশা আর নভেম্বরের শেষের দিকে তীব্র শীতের মধ্যরাত। এই নিস্তব্ধতাকে চিরে দিয়ে হঠাৎ দূরে শোনা গেল এক জোরালো গর্জন। হাইওয়ে রোড ধরে ছুটে চলেছে দুটি নিকট কালো ছায়া, একটি মার্সিডিস আর অন্যটি বিএমডাব্লিউ। তাদের হেডলাইটগুলো তীব্র আলোয় কুয়াশাকে ফুটিয়ে পথ বানাচ্ছে। এই তীব্র গতির লড়াইয়ে মার্সিডিসকে হারিয়ে কিঞ্চিত সামনে চলে এলো মেহনুরের বিএমডাব্লিউ। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মেহনুর এবার সাইডের মিররে তাকালো। ওপাশে ফারহানের গাড়ি দেখলো। ফারহান চোখে সানগ্লাস পরে এক মনে ড্রাইভ করছে, যেন পৃথিবীর কোনো উত্তেজনাতেই তার ভ্রুক্ষেপ নেই। মেহনুর মৃদু হাসলো। মনে মনে কিছু একটা ভেবে সে গাড়ির গতি আগের চেয়ে আরও বাড়িয়ে দিল। দূর থেকে এই উন্মাদ ড্রাইভিং দেখে ফারহান হালকা হাসলো, কিন্তু ফারহানের ড্রাইভিং সিটের পাশে বসে থাকা ফারিস ভুরু যুগল কুচকালো। সে ভালোই বুঝতে পারছে তাদের টক্কর দেওয়ার জন্য মেহনুর এই বেপরোয়া ড্রাইভিং করছে। এদিকে মেহনুর গাড়িতে বসা মাহির তার এই বেপরোয়া গতি দেখে আল্লাহ আল্লাহ জপছে। ভীতুসারে প্রায় কাঁদো কাঁদো গলায় সে বোনকে বলল, বোন, দয়া করে গাড়ি থামা, আর না হয় আমাকে নামিয়ে দে, নয়তো ড্রাইভ করতে দে প্লিজ। বিয়ের আগে আমার বউকে বিধবা করে দিস না। তোর দুই হালি ভাতিজা ভাতিজিদের দুনিয়ায় আসার অধিকার অন্তত ছিনিয়ে নিস না। মেহনুর ভাইয়ের কথা শুনে ফিসেল হাসি হেসে উত্তর দিল, আমার ড্রাইভিংয়ে তোমার ডাউট আছে? ডোন্ট ওয়ারি, তোমার বউ বিধবা হবে না। সামনে আরও গতি বাড়াতে দেখে সামনে থেকে চোখ না সরিয়েই ভাইয়ের উদ্দেশ্যে টিপকে নিকেটে বলল, মরার শোক জেগেছে নাকি ওদের ভাইয়া? ফারহান স্টারিং ঘোরাতে ঘোরাতে বাঁকা এসে বলল, ওরাই ভালো জানে। নূরজাহান বিবির অসুস্থতার কথা শুনে দীর্ঘ 10 বছর পর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন সবাই। সময় হাতে কম। মনিরা বেগম ও নেওয়াজ খান ইমার্জেন্সি ফ্লাইটের টিকিট বুক করে সাথে সাথে চলে গেছেন। ওদিকে ফায়াজ খান ও মাহবুদা বেগমও এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন। ঝগড়া বিবাদ ভুলে দুই ভাই নিজেদের স্ত্রীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলেন ঠিকই, কিন্তু বেঁকে বসল মেহনুর। সে সাফ জানিয়ে দিয়েছে সে নিজের গাড়ি চালিয়ে যাবে, নয়তো যাবে না। হাতে সময় কম, তাই বাধ্য হয়ে নেওয়াজ খান রাজি হলেন, নয়তো এত দূরের পথ কিছুতে এভাবে আসতে অনুমতি দিতেন না। মেহনুর ড্রাইভ করে আসছে শুনে ফারাজ খানও তার ছেলে মেয়েদের অর্থাৎ ফারিস, ফারহানকে ও ফারিনকে বলল ওরা যেন গাড়ি নিয়ে আসে। একা রাস্তায় বিপদ আপদের কথা বলা যায় না, তাই ফারিসদের বললেন একসাথে যেতে। ছেলে মেয়েদের এই নির্দেশের ভার দিয়ে বড়রা সবাই চলে গেলেন আগে। হসপিটালে সাদা বেডে শুয়ে আছেন নূরজাহান বিবি, মুখে অক্সিজেন মাস্ক। শুভ্র চাদরের সাথে মিশে গেছে তার জীর্ণ শরীর, শুধু বুক আর পেটের ওঠানামা জানান দিচ্ছে জীবনের ক্ষীণ স্পন্দন। বাইরে ঝিরিঝিরি কুয়াশা আর শীতের হিমেল হাওয়া, কিন্তু কেবিনের পরিবেশ থমথমে, জমাট বাঁধা বেদনায় ভরা। ফায়াজ খান এবং নেওয়াজ খান নিজেদের শক্ত খোলসের ব্যক্তিত্বকে ভুলে গেলেন মায়ের এই হাল দেখে। বুকের ভেতর থেকে চাপা
চেপে রাখা বহুদিনের অভিমান আর রাগ যেন উষ্ণ জলের মতো তেড়িয়ে ভেসে গেল। কাল রাতের খবরটা শুনে তাড়াতাড়ি ছুটে এসেছেন দুজন। মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এই একটি কথা শুনেই দীর্ঘ 10 বছরের বিবাদ ভুলে ফিরেছেন নিজেদের ঠিকানায়। দুজন দুপাশে বসে আছেন বেডের, মায়ের দুহাল ধরে। তাদের চাপা কান্নার শব্দে কেবিনের নিস্তব্ধতার মাঝে ভেঙে যাচ্ছে। কেবিনের ভেতরের পরিবেশ থমথমে। মনিরা বেগম, মাহমুদা বেগম এবং পাশে রয়েছেন ইনশিরা বেগম। কারোর মুখে কোনো কথা নেই। শাশুড়ির এমন অবস্থা, স্বামীদের এমন ভাগে ভেঙে পড়তে দেখে নিজেরাও ভেঙে পড়েছেন ভেতরে ভেতরে। কিছুটা দূরে নরম সোফায় বসে আছে অতীব রূপবতী একজন মহিলা, বয়স আনুমানিক 36 কি 37। পাশেই বসা নওশাদ খান। তিনি মৃদুস্বরে মহিলাটির দিকে তাকিয়ে বললেন, ছোট, তোর কি মনে হয় আম্মা কি আসলে অসুস্থ? আমার কেমন যেন লাগছে। রিপোর্ট আসার পর থেকে কান্না থামিয়ে নিজের মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করলেন নাজুয়া খান। পেশায় তিনি একজন অ্যাডভোকেট। তিনি ফাহসামউদ্দিন খানের ছোট মেয়ে। 10 বছরের এই অভিমানের কারণে নিজে এখনও বিয়ে করেননি। মায়ের দিকে এতক্ষণ সন্দেহের দৃষ্টিতে চেয়েছিলেন। ভাইয়ের কথায় স্বস্তি ফিরে পেল। ভাইয়ের দিকে ফিরে তিনি শক্ত কণ্ঠে বললেন, শরীরের কন্ডিশন আর রিপোর্ট পুরোপুরি উল্টো। তা দেখে তোমার কি মনে হচ্ছে মা অসুস্থ? নওশাদ খান ফিসফিস করে বললেন, আমি যা ভাবছি সেটা নয় তো। নাজুয়া খান দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মুখে এক তীব্র বিরক্ত। এসব তোমাদের বিচ্ছুদেরই কাজ। কিছুক্ষণ পর ছেলে দুটোর আরও অস্বস্তি করে দিয়ে নূরজাহান বিবি ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখে জল, কণ্ঠস্বর তীক্ষ্ণ, কণ্ঠস্বর ক্ষীণ। নূরজাহান বিবি আলতো করে অক্সিজেন মাস্কটা খুলে ফেললেন। ধীরে সুস্থে হাত দুটো টেনে নিলেন ছেলেদের বাঁধন থেকে। তার কণ্ঠস্বর এখনও দুর্বল, কিন্তু তাতে মিশে আছে কঠিন অভিমান। ছেলেদের উদ্দেশ্যে বললেন, তো এখন কেন আইলি তোরা? মরার পর আসতি, এখন এসে দরাদ দেখাইতেছুস? কান্দতেছুস কেন তোরা? খান বাড়ির মায়াকেও আমি কান্দনের অনুমতি দেই নাই, আর তোরা পোলা হইয়া এখন কান্দতেছুস? শোন, তোদের চোখের জলে যত সহজ আমার অভিমান জমে তোদের চোখের জল যত সহজে আমার অভিমান জমে যাওয়ার পাথর গলাইতে পারবো না। তাও এই শেষ বেলায় যে তোরা আইলি, এটাই আমার বড় ভাগ্য। মায়ের অভিমানী গলা শুনে নেওয়াজ খান ফুঁপিয়ে উঠলেন। চাপা ভীতু কণ্ঠে বললেন, আম্মা, এমন কথা বলো না। আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়ে গেছে। 10টা বছর আমরা তোমারই কষ্ট দিছি। বিশ্বাস করো, আমরা কেউ ভালো ছিলাম না। এই বলে ভাইয়ের দিকে কুটিল চোখে একবার তাকালেন, খোঁচা মেরে বললেন, তবে তোমার বড় পোলার কথা জানি না, আমি আমারটাই কইতাছি। আমি ভালো ছিলাম না মা, বিশ্বাস করো। নওয়াজ খানের কথা শুনে মুখ বাঁকালেন ফায়াজ খান। এমন একটা সময়ও যে ওনার ভাই সুযোগ খোঁজে ওনার সাথে লাগবে, একটা সুযোগও হাতছাড়া করে না। নূরজাহান বিবি একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ বেঁকিয়ে বললে, কষ্ট কষ্ট তো তোরাই দিবি। তোরা কষ্ট দেওয়ার লাগেই আমারে পালছিস। নিজেরা যেন দূরে চলে গেলি, তোদের বাবু আমারে ভুল বুঝা নিজের মায়ের লগে দূর দেশে বাড়ি জমাইল। কেউ ভাবলো না আমার কথা একবারও। তাও তো ঠিক, এই বুড়িটা আর কত দরকার তোদের? তোরা খালি ভুলই বুঝবার পারবি। এই বলে কেঁদে দিলেন। একটু থেমে আবারও বললেন, তোগো বাপ যাইবার আগে কী কইয়া গেছে জানিস? সব দোষ তোমার নুরুবানু, তুমি পোলাগড়া বিগড়াইছো, এর লাইগা নাকি তোরা অবাধ্য হয়েছিস, তাই তোরা কারোর তোয়াক্কা না করে এমন করছস। তোদের অতিরিক্ত ভালোবাসা দিয়ে মানুষ করার ফল কি হইল দেখলি? না তোরা বুঝলি, আর না তোদের বাপ বুঝলো। তোরাও গেলি, উনিও আমায় দোষী করে চলে গেল। এক নাগারে বলে থামলেন। ফায়াজ খান মায়ের পা জড়িয়ে ধরে বেজা কণ্ঠে বললেন, আম্মা, তুমি এমন বলছো কেন? আমরা ভুল করেছি, স্বীকার করছি। এবারের মতো মাফ করে দাও। আমাদের কারণে বাবা তোমাকে ভুল বুঝেছে। তুমি সুস্থ হয়ে বাসায় চলো আম্মা। কথা দিচ্ছি আব্বাকে ফিরিয়ে আনবো। আমরাও আর তোমাকে রেখে কোথাও যাব না। নূরজাহান বিবি চোখের কোণে জল মুছে নাটকীয় ভঙ্গিতে বললেন, ক্ষমা ক্ষমা তো বিধাতা করবে। আমি তো হইলাম এক মা, মায়ের কাছে সন্তানের হাজার ভুল মাফ। আমার একটাই অনুরোধ, তোরা আবার ফিরা চল। বউ পোলা মাইয়া নিয়ে নূরমহলে আবার ফিরা চল। বাস মোর কয়দিন, এই কয়দিন না হয় এই বুড়ির চোখের সামনে থাকিস। তোরাই যে আমার অসুখের বড় ওষুধ। এক্ষণে দাঁড়িয়ে গোটা দৃশ্যটা দেখছে নাতি নাতনিরা। মেহেরিন, মেহনুর, নিহান আর নীলু
একে অপরের মুখের দিকে চাওয়াচাই করতে শুরু করলো, তাদের চোখে বিস্ময়। নিহান ফিসফিস করে মেহনুরের কানের কাছে মুখ নিয়ে বলল, এই দাদুমা কি আগে কখনো সিনেমার কাজ করতো? এত সুন্দর অভিমান তো আজকালকার হিরোইনরাও করতে পারে না। কি সুন্দর নিখুঁত অভিনয়, একদম যেন থিয়েটারের লাস্ট সিন চলছে। মেহেরিনও কানের কাছে মুখ নিয়ে বলল, ও মাই গড, দাদু দেখছি পুরো অপরাধী মা সেজেছে। এই ডায়লগগুলো তো মনে হচ্ছে স্টার জলসার কোনো সিরিয়ালের প্রোমো থেকে নেওয়া। মেহনুরও একই ভঙ্গিতে বলল, আহ কি অসাধারণ অভিনয়, বুঝছিস তো 10 বছরের অভিমান ভাঙতে হলে এরকম পারিবারিক মেলোড্রামা দরকার। এই বলে ঠোঁট চেপে হাসলো। নীলও ঠোঁট চেপে বলল। মেহনুরও একই ভঙ্গিতে বলল। নীলু ঠোঁট চেপে বলল, আমার মনে হয় উনি দুপুরের 2টার নাটকগুলো খুব মন দিয়ে দেখেন। দেখো এবার বলবে, যা তোদের ক্ষমা করে দিলাম, তোরা সুখে থাক। আর সাথে সাথে ডিরেক্টর এসে হসপিটালের স্টেজটা ভেঙে দেবে। এই বলে ওরা সবাই মুখ লুকিয়ে হাসলো। হাসি থামিয়ে নিহান বলল, যাই বলিস মেহনুর, আমাদের প্ল্যান কিন্তু সাকসেস। মেহনুর বাঁকা হেসে চোখ হালকা শুরু করে বলল, মেহনুরের প্ল্যান বলে কথা, সাকসেস তো হবেই। তখনই মাহির তাদের ফিসফিসানি শুনে ব্রু কুসকে বলল, কি সাকসেস হওয়ার কথা বলছিস তোরা? নিহান সহসা কথা পাল্টে বলল, আরে কিছু না ভাইয়া। মাহি সন্দেহ ভরা দৃষ্টিতে তাকালো। এবার সে কনফার্ম হলো যে এরা কিছু একটা আসলে জট পাকিয়েছে। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে তাদের তো সে পরে দেখে নেবে। ঠিক তখনই ফারিস আর ফারহান একসাথে কেবিনে প্রবেশ করলো। শান্ত গম্ভীর চেহারার একজন ডাক্তার। নিহান আগে থেকে ডাক্তারকে তাদের প্ল্যান বুঝিয়ে রেখেছে। এই ডাক্তার তার বন্ধুর চাচা, তাই সহজেই মানাতে পেরেছে। নওয়াজ খান ডাক্তারকে দেখে উঠে দাঁড়ালেন, বললেন, আপনি মাকে সুস্থ করে তুলুন, যা দরকার আমরা করব। ডাক্তার আজহার গম্ভীর গলায় বললেন, দেখুন আমি বুঝতে পেরেছি আপনারা এই পরিস্থিতিতে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছেন, কিন্তু আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদের একটা কথা পরিষ্কার বলে দিতে চাই। চশমাটা ঠিক করে নিলেন। সুস্থ তো আমরা অবশ্যই করব, তবে সব রোগ শুধু ওষুধে সারে না। আপনার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, এটা সত্য, তবে তার গোপন রোগটা হলো একাকিত্ব এবং গভীর মানসিক আঘাত। মেডিকেল টিমের ভাষ্যমতে ব্রোকেন হার্ট। আপনারা দূরে চলে যাওয়ার পর থেকে এই সমস্যায় শুরু। ফায়াজ খান ভীত স্বরে বললেন, আমরা এখন কি করব ডাক্তার? ডাক্তার আজহার বললেন, ওনাকে হসপিটালে আটকে রেখে লাভ নেই। ওনার দরকার চেনা পরিবেশ, চেনা মানুষ আর অফুরন্ত মনের জোর। আপনাদের উচিত ওনাকে কোনো প্রকার মানসিক চাপ না দেওয়া। এই গভীর মানসিক ক্ষত কিন্তু নতুন করে অ্যাটাকের কারণ হবে। এই অবস্থায় ওনার হার্টের চেয়ে মনটা বেশি সেন্সিটিভ। এখন আপনাদের একটাই দায়িত্ব, ওনাকে এখন থেকে যত দ্রুত সম্ভব বাড়িতে নিয়ে যাওয়া আর ওনার মনের মতো করে একটা সুরক্ষিত পরিবেশ তৈরি করে দেওয়া। আরও জোরালোভাবে বললেন, আমি আপনাদের সাফ জানিয়ে দিচ্ছি, আমার পক্ষে এই রোগীর দায়ভার নেওয়া সম্ভব নয়। এটা শুধু ওষুধের বিষয় নয়, এটা বেঁচে থাকার ইচ্ছা। ওনার কাছে আপনাদের সঙ্গ একটা শ্রেষ্ঠ টনিক। আপনারাই ওনার আসল চিকিৎসা। উনি এখন অত্যন্ত ক্রিটিক্যাল স্টেজে আছে। যে কোনো সময় ওনার শারীরিক অবস্থায় অবনতি হতে পারে, যদি না উনি মানসিক শান্তি পান। ডাক্তারের কথায় ফায়াজ খান আর নওয়াজ খান দুজনের সম্মতি দিলে যে ওনারা খেয়াল রাখবে এই বিষয়ে। ডাক্তার আর কিছু সময় থেকে নূরজাহান বিবিকে চেক করে চলে গেলেন। মেহনুর নিহানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, নিহান তুই ডাক্তারকে কি বলেছিস রে? উনি এমনভাবে বললেন, মনে হলো দাদির কাছে না ফিরলে আমাদের লাইফ টাইম জেল হয়ে যাবে। তুই তো পুরো গল্পের ভিলেনকে নায়ক বানিয়ে দিলি। নিহান চোখ টিপে, চুপ, এটাই আসল ক্লাইম্যাক্স। এখন বরাবর মেজবাবু আর কোনো অজুহাত পাবে না। তারা এখন বাধ্য হয়ে বাড়ি ফিরবে। এই বিজয়ের হাসি হাসতে লাগলো। তাদের হাসি দেখে ফারহানের কিছু একটা খটকা লাগলো। সে বেশ বুঝতে পারছে কিছু একটা গড়বড় আছেই। রাত 8টা, সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হতে শুরু করেছে। 10 বছর পর আজ যেন মহলে ডাইনিং রুমের বাতাস ভারী। বিকেলেই নূরজাহান বিবিকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার পর তাকে নিয়ে সবাই নূরমহলে ফিরেছে। দীর্ঘ 10 বছর পর নিজের বাড়িতে ফিরেছেন ফায়াজ খান ও নেওয়াজ খানের পরিবার। আশেপাশে একটা পিনপতন নীরবতা বিরাজ করছে, যা কেবল ভেতরের চাপা ক্রোধ আর অভিমানের ফিসফিসানিকেই আরও তীব্র করে চলেছে। নূরজাহান বিবিকে ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে ঘরে রেখে এসেছেন সবাই। মায়ের সামনে যা বলার ছিল তা বলা হয়ে গেছে। এখন আবার দুই ভাই মুখোমুখি, কিন্তু মুখে
স্পর্শ অযোগ্য নীরবতা। দুটি সিঙ্গেল সোফায় মুখোমুখি বসে আছেন ফায়াজ খান আর নেওয়াজ খান। দুজনের দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ, যে যেখানে অতীতের ফেলে আসা দিনগুলো হিসাব মেলাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে তাদের সহধর্মিণা, দুজনের চেহারায় দুটি ভিন্ন অসহায়ত্বের প্রতিচ্ছবি। নূরজাহান বিবিকে ওষুধ খেয়ে ঘুমের জন্য রেখে আসা হয়েছে রুমে। মায়ের সামনে যা বলার ছিল তা বলা হয়ে গেছে। এখন আবার আগের মতোই নীরব দুই ভাই, যেন ভেতরে আবার জেগে উঠেছে একে অপরের প্রতি ক্ষোভ। আরেক কোণে সোফায় বসে আছে নওশাদ খান। ভাইয়ের এভাবে গম্ভীর হয়ে যাওয়া দেখে এবার গলা খাকারি দিয়ে নীরবতা ভাঙলেন নওশাদ খান। আর কতদিন এভাবে চলবে ভাই? তোমাদের এই মনোমালিন্য ছেলেমেয়েরা বড় হয়েছে, এখনই এই জিদ ধরে বসে থাকবে? নেওয়াজ খান ভাইয়ের দিকে তাকালেন, তবে কিছু বললেন না। মাথা নিচু করে নিজের পায়ের দিকে চেয়ে রইলেন। ফায়াজ খান এবার মুখ খুললেন, যারা নির্বোধ তাদের বোঝা উচিত এই কথা। আর যারা এক লাইনেই জায়গায় 10 লাইন বেশি বোঝে, তাদের বোঝা উচিত কী করতে হবে। নেওয়াজ খান ভালো করে বুঝলেন তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলা হয়েছে। মনে মনে তাচ্ছিল্য করে বললেন, আসছে বেশি বুঝদার মানুষ, নিজে বড় হয়ে তুচ্ছ করে কথা নিয়ে বাড়ি ছেড়েছে চলে যেতে পারে, আর আমাকে দোষ দিচ্ছে আমি নির্বোধ। নেওয়াজ খান নওশাদ খানের দিকে তাকালেন, নওশাদ খানও ডানের নেওয়াজ খানের দিকে তাকালেন। এরপর নেওয়াজ খান ছোটো ভাইয়ের উদ্দেশ্যে বলল, বড়রা যেরকম হবে তাদের দেখেই বাকিরা শিখে। পালের বড় গাধা যেদিকে যায় পিছনে পিছনে বাকিরাও সেদিকে যায়। ফায়াজ খান কপালে ভাঁজ ফেললেন। ভাইয়ের এমন কথা ইনডিরেক্টলি তাকে কি গাধা বোঝালো তার ভাই? হালকা কিসে নিজেকে স্বাভাবিক করে নওশাদ খানকে বললেন। নওশাদ খান বাম দিকে ফিরলেন, ফায়াজ খানের দিকে তাকালেন। ফায়াজ খান বললেন, দেখ নওশাদ, আমি চাই মায়ের এই অসুস্থ সময় আর কিছু নিয়ে ঝগড়া না হোক। তাই আম্মার সামনে অন্তত কেউ কোনো ঝামেলা করুক, সেটা আমি চাই না। কারোর কারণে আম্মার যদি কিছু হয় তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না, এটাই আমার শেষ কথা। নেওয়াজ খানও প্রত্যুত্তরে বলল, নওশাদ শোন। তিনি আবারও ভাইয়ের দিকে তাকালেন। আমার হাতে অত সময় নেই যে কারোর সাথে ঝগড়া করে মায়ের মনে আঘাত করব। নওশাদ তুই বলে দে, কেউ যেন আমার সাথে নিজ থেকে ঝগড়া করতে না আসে। ফায়াজ খান আবার নিজের দিকে তাকালেন, নওশাদ খানও তাকালেন। ফায়াজ খান বললেন, ওকে বলে দে আমারও খেদে কাজ নেই, ওর সাথে আমি লাগবো, শুধু মায়ের জন্যই মুখোমুখি হওয়া, তাই নিজের লিমিটে যেন থাকে। নওশাদ খানও পড়লেন মহাবিপদে, একবার ডানে একবার বামে। ভাইয়ের এই অভিমান যে কবে শেষ হবে? এত বছর পর মুখোমুখি, সবাই এবার যথেষ্ট হয়েছে। এবার যে করেই হোক এ শেষ করতে হবে। তিনি বিরক্ত হয়ে বললেন, প্লিজ থামো ভাইয়েরা, অনেক হয়েছে, আমি কারোর কথাই শুনবো না এবার। তোমাদের সবাইকে একসাথে এই নুনমহলে যে করেই হোক থাকতে হবে। তা না হয় বাবাকে ফেরানো যাবে না। এতগুলো বছর ধরে বাবাও যে অভিমান করে দেশ ছেড়েছেন, উনার গড়া সুখের এই সংসার এভাবে নষ্ট হওয়া উনি সহ্য করতে পারেনি। সেটাই কি আপনারা জানেন? দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, অনেক হয়েছে, এবার দয়া করে মিটমাট করে নাও দয়া করে। আমিও ফৌজিয়াকে কল করব, সে বাবাকে নিয়ে আসবে। তবে তোমাদের এক না দেখলে বাবা কখনো ফিরবে না, তাই দয়া করে নিজেদের মধ্যে সব ঠিকঠাক করে নাও ভাই। এসব আর সহ্য হচ্ছে না। তোমাদের এই অভিমানের জন্য আমাদের আদরের ছোট বোনটা যে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, এই খেয়াল কারণ নেই। সব নারীদেরই স্বপ্ন থাকে পড়াশোনার পাশাপাশি নিজের একটা সুখের সংসার হওয়া। তবে তোমাদের চলে যাওয়া, বাবার অভিমান করে চলে যাওয়া, এইসব মিলিয়ে মেয়েটার মনে কী প্রভাব পড়েছে বুঝতে পারছো? তোমাদের জন্য আজও সে বিয়ার কথা মুখে আনেননি, অথচ এই মেয়েটার কত স্বপ্ন ছিল বউ সাজার, সংসার করার। নিজে তো বিয়ে করবে না, না না বলে ঠিক করেছে। তার সাথে রাজিন চৌধুরীও আজ নওয়াজকে ভালোবেসে অবিবাহিত। নওয়াজকে পাওয়ার আশায় নিজের জীবন শেষ করে দিচ্ছে। আপনাদের কি অপরাধবোধ কাজ করছে না? আপনাদের জন্য আজ দুটো জীবন এভাবে ধ্বংস হচ্ছে, কিন্তু এখনও সময় আছে, চাইলে আবারও ঠিক হয়ে যাবে। সেটার জন্য প্রয়োজন আপনাদের এখন। এক নাগারে কথাগুলো বলে থামলেন নওশাদ খান। বোনের কথা চিন্তা করে ছলছল করে উঠল তাদের চোখ। অশ্রু গড়িয়ে পড়ার আগে মুছে নিলেন। নওশাদ খানের এই কথাগুলো যেন তীব্র তীরের মতো এসে বাঁধল দুই জনের বুকে।
তারা দুজনেই মাটির দিকে চেয়ে রইল, চোখ তুলে তাকাতে পারল না তারা। বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল তীব্র অপরাধ বোধে। আসলেই আমাদের জন্যই। ফায়াজ খানের গলাটা যেন সামান্য কেঁপে উঠল। নেওয়াজ খান কোনো কথা বললেন না, শুধু নীরবে সায় দিলেন। তাদের কারণে আজ তাদের বোন, যার জীবন হওয়ার কথা ছিল বসন্তের ফুলের মতো রঙিন, তার জীবনে নেমে এসেছে গভীর অন্ধকার। রঙিন দিনগুলো বিবর্ণ হয়ে গেছে কেবল তাদের কারণেই। বোনটা চাইলে হয়তো পারত সব ভুলে বিয়ে করে নতুন জীবন শুরু করতে, কিন্তু নিজের মনের গভীরে পুষে রাখা তীব্র অভিমান আর সেই সঙ্গে অক্লান্ত জিদ, এই দুটো তাকে বেঁধে রেখেছে অদৃশ্য শৃঙ্খলে। ভালোবাসার মানুষটিকে হৃদয়ে ধারণ করেও সে কাছে টেনে নেয়নি। বছরের পর বছর সে কষ্টকে আঁকড়ে ধরে রেখেছে। আর রাজেন চৌধুরী, সেও যেন নিয়তির এক নীরব শিকার। ভালোবেসে সেও আজ বিয়ে করেনি। দুটি জীবন যা পূর্ণতা পেতে পারত একটি সুন্দর সংসারে, তা আজ বিষাদের প্রতিচ্ছবি। দুটি জীবন নষ্টের পিছনে আমরাই দাঁড়ি। নেওয়াজ খান ফিসফিস করে বললেন, যেন নিজের পাপ স্বীকারোক্তি করছেন। আমাদের কারণে একটা গোছানো সুন্দর পরিবার তছনছ হয়ে গেছে। কিন্তু কাকে বোঝাবেন তারা? নিয়তি নামের এই অদৃশ্য শক্তি যেন আড়াল থেকে তাদের বাধ্য করেছে এই কঠিন কাজটি করতে। তারা দুজনেই অসহায়, নিজেদের ভুল আর নিয়তির নিষ্ঠুর খেলার শিকার। এখন শুধু নীরব অনুশোচনা ছাড়া তাদের আর কিছু করার নেই। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। নওশাদ খান গিয়ে দরজা খুলতে স্থবিত হয়ে দাঁড়িয়ে পড়ল। চোখ ছলছল করল, মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, যেন থমকে গেছেন। তার সামনে দাঁড়িয়ে আছেন 70 থেকে 75 বছর বয়সী একজন পৌর। বয়স হলেও তার দৃঢ়ভাবে এতটুকু কমেনি। দেখে ঠিক যেন 50 থেকে 60 বছর বয়সীদের মতো লাগছে, যা তার ব্যক্তিত্বের বয়সে প্রভাব ফেলতে পারেনি। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে 40 থেকে 45 বছরের মাঝামাঝি বয়সের একজন মহিলা, পরনে শাড়ি, সাথে ওভারকোট। নিজের বাবা ফাহসাম উদ্দিন খান ও বোন ফৌজিয়া খানকে এভাবে সামনে দেখে নওশাদ খান পুরোপুরি পাথর হয়ে গেছেন। দীর্ঘ 10 বছর পর তাদের এভাবে সামনে দেখবেন তা তিনি ভাবতে পারেননি। নওশাদ খানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে নওয়াজ খান উঠে এলেন। তিনি একই রকম ভাবে বিস্মিত হয়ে ধীর কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, বাবা। ফায়াজ খানও শোনা মাত্রই তিনি এগিয়ে এলেন দরজার কাছে। তিনিও রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ফাহসাম উদ্দিন খান ও ফৌজিয়া খানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে 3 ভাই যেন মুহূর্তে অতীতের সব বেদনা ভুলে গেলেন। ফাহসাম উদ্দিন খান তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছেন তার ছেলেদের দিকে, মুখে কোনো কথা নেই। দীর্ঘদিনের জমানো অভিমান আর নীরবতার দেওয়াল ভেঙে এই মুহূর্তে তিনি যেন ছেলেদের চোখে চোখ রেখে তাদের মনের ভেতরে অস্বস্তিটুকু বোঝার চেষ্টা করছেন। ছেলেমেয়েদের জন্য তার মন পুড়েছে, সেই কষ্ট আর চাপা যন্ত্রণা তিনি মুখে ফুটে কীভাবে বোঝাবেন? ছেলেরা ফিরে আসার খবরে তার সঙ্গে প্রাণপ্রিয় স্ত্রীর অসুস্থতার কথা শুনে তিনি আর এক মুহূর্ত বিদেশে কাটাতে পারেননি। দীর্ঘদিনের অভিমান ভুলে সমস্ত দূরত্ব পেরিয়ে তিনি ছুটে এসেছেন। দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়ে ফাহসামউদ্দিন খান শুধু দেখলেন, 1 দশক পরে পুষে রাখা নীরবতার ফল কি ভয়াবহ হয়েছে। তার চোখের দৃষ্টিতে কোনো রাগ ছিল না, ছিল শুধু একটা গভীর অনুতাপ, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হয়েছে। ফৌজিয়া খান পাশে দাঁড়িয়ে বাবার কাঁধে আলতো করে হাত রাখল। বাবার এই নীরবতা আর এই বেদনা তিনি যেন অনুভব করতে পারছেন। বাবা ভাইয়ের দিকে স্নিগ্ধ নয়নে চেয়ে আছেন তিনিও। তখনই দরজার কাছ থেকে লাগেজ হাতে এসে দাঁড়ালো ফারহান আর মাহির। তাদের পাশে দাঁড়িয়ে আছে ফৌজিয়া খানের ছেলে মেয়ে মারওয়া ও মিরান। আসলে দাদির অসুস্থতার খবর শুনে ফারিস আগেই ফুফিকে ফোন করে জানিয়েছিল, তাই কাউকে না জানিয়ে দ্রুত ফ্লাইট ধরে বিদেশ থেকে চলে এসেছেন তারা। তাদের আনার জন্য এয়ারপোর্টে গিয়েছিল তারা। অবশেষে নীরবতার ভাঙনে ফাহসামউদ্দিন খান মুখভঙ্গি স্বাভাবিক করল, কিন্তু কঠোর ও শক্ত কণ্ঠে ছেলেমেয়েদের উদ্দেশ্যে বললেও, দরজা থেকে সরে দাঁড়াও, নাকি আমার বাড়ির ভেতরে আসতে তোমাদের অনুমতি দিতে হবে। ফায়াজ খান আর নেওয়াজ খান একে অপরের দিকে তাকালেন। বেশ বুঝতে পারছেন বাবা এখনও তাদের উপর অভিমান করে আছে। 2 ভাই আর কোনো কথা না বলে বাবাকে জড়িয়ে ধরলেন। কান্না ভেজা কণ্ঠে কাঁপা কাঁপা স্বরে ফায়াজ খান বললেন, আমাদের ক্ষমা করে দাও বাবা,
আমরা ভুল করে ফেলেছি। নেওয়াজ খানও একই ভঙ্গিতে বলল, আমি ছোট ছিলাম বাবা, জিদ করে অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও বাবা, আর অভিমান করে থেকো না। উপস্থিত সকলে দেখলেন বাবা ও ছেলেদের এক দুদিনের অভিমান। ফারসামউদ্দিন খানের চোখে জল ছলছল করছে। তিনি কাঁপা কাঁপা হাতে দুই ছেলের মাথায় হাত রাখলেন। ধীরে ধীরে মৃদুস্বরে বললেন, আমি না হয় ক্ষমা করলাম, কিন্তু ফেলে আসে সে 10টা বছর কি তোমরা ফিরিয়ে দিতে পারবে? আমার এই সুখের সংসারে সেই সুখ পুনরায় ফিরিয়ে দিতে পারবে তোমরা? ফায়াজ খান চোখ মুছে মাথা তুলল, অনুতাপে সুরে বলল, ফিরিয়ে না দিতে পারি বাবা, তবে এবারের চেয়ে সুন্দরভাবে একসাথে থেকে গুছিয়ে নিতে পারবো। নেওয়াজ খানও সম্মতি দিলেন ভাইয়ের কথায়। ফারসামউদ্দিন খান মৃদু হাসলেন, হেসে বললেন, কাজ ভেঙে জোড়া দিলেও যেন দাগ থেকে যায়, তেমনই কোনো জিনিস চাইলেও আর আগের মতো করা যায় না। পেছন থেকে ফারিস জবাব দিল, গম্ভীর স্বরে বলল, চাইলে জোড়া দিয়েও তা পুনরায় নতুন রূপ দেওয়া যায় দাদাজান। তার জন্য একতা জরুরি, সাথে জরুরি ইচ্ছা। ফারিসের এই তীক্ষ্ণ জবাবে ফারসামউদ্দিন অবাক হলেন। নাতির কথায় এক গভীর সত্য নিহিত। পরিবারের সব সদস্যের ইচ্ছা আর একতাই যে পারে এই ভাঙা সংসারকে আবার জোড়া দিতে, এমনকি আগের চেয়ে সুন্দর করে তুলতে। এই সত্য উপলব্ধি করলেন তিনি। ফারসামউদ্দিন খান ফারিসের কথায় অনুপ্রাণিত হয়ে গভীর নিঃশ্বাস ছাড়লেন। অভিমান আর ক্ষোভের সমস্ত ভার যেন এবার নেমে গেল কাঁধ থেকে। তিনি আর দেরি করলেন না। দীর্ঘ 10 বছর পর তার জীবনে ফিরে আসার মূল কারণ নূরজাহান বিবি। তিনি ছেলেদের দিকে স্থির চোখে একবার তাকালেন, কারোর দিকে আর ভ্রুক্ষেপ না করে ধীর পায়ে শয়নকক্ষের দিকে এগিয়ে গেলেন। নূরজাহান বিবির শয়নকক্ষ, বিশাল খাট, তাদের শান্ত ভঙ্গিতে চোখ বুজে শুয়ে আছেন নূরজাহান বিবি। তাকে শান্ত করার জন্য হয়তো কেউ আলো কমিয়ে দিয়েছে, কেউ মৃদু লাইট ল্যাম্পে হলুদ আভা ভাসছে ঘরে। কেবল মৃদু নাইট ল্যাম্পের হলুদ আভা ভাসছে ঘরে। ফারসামউদ্দিন খান নিঃশব্দে ঘরের ভেতর প্রবেশ করলেন। তার বিশাল দেহটা দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ থমকে রইল। সামনে তার জীবন সঙ্গিনী, যিনি তার জীবনের সুখ, সম্পদ এবং সমস্যার কেন্দ্রবিন্দু। তিনি ধীরে ধীরে খাটের পাশে গিয়ে দাঁড়ালেন। নূরজাহান বিবির চেহারায় অসুস্থতার ছাপ স্পষ্ট, কিন্তু এখন এই তেজস্বী ভাবটা পুরোপুরি মিলিয়ে যায়নি। ফারসামউদ্দিন খান দীর্ঘ কিছুক্ষণ চেয়ে রইলেন সেই মুখে, যে মুখের উপর তিনি রাগ করে দীর্ঘ 10 বছর দেশ ছেড়েছেন। তার মনে পড়ল নূরবানুর, নূরজাহান বিবির ডাকনাম, হাসি মুখ, তার শাসন, তার তেজ, সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসা। তিনি খাটের ধারে রাখা একটা চেয়ার টেনে বসল। এরপর অতি সন্তর্পণে, যেন ঘুম না ভেঙে যায়, নূরজাহান বিবির জীর্ণ হাতের উপর নিজের কাপা হাতটা রাখলেন। ফারসামউদ্দিন খান তার কণ্ঠস্বর একদম নরম ফিসফিস করে বললেন, নূরবানু, তুমি আমায় ডেকেছ আর আমি আসবো না? তুমি কি ভেবেছিলে আমার অভিমান তোমার জীবনের চেয়ে বড়? তুমি সবসময় আমাকে চ্যালেঞ্জ করছো, আজও করলে। এই হার্ট অ্যাটাক না করলে তো তোমার ছেলেরা ফিরতো না, আর আমিও হয়তো ফিরতাম না। আমাকেও তো ওরা ক্ষমা চাইবার সুযোগ দিত না। তিনি মাথা নিচু করে স্ত্রীর হাতের উপর কপাল রাখল। দীর্ঘ 10 বছরে জমে থাকা কষ্ট আর অভিমান যেন এবার বাঁধ ভেঙে চোখের জল হয়ে ঝরে পড়ল। ফারসামউদ্দিন খান মেজা গলায় বললেন, আমাকে ক্ষমা করে দিও নূরবানু। তুমি ঠিকই বলেছিলে, ছেলেদের প্রতি ভালোবাসার ফল আমাকেই ভোগ করতে হয়েছে। কিন্তু আমি তোমার কাছ থেকে চলে গিয়েছিলাম তোমার ওপর অভিমান করে। আমি এই ঘর ভেঙেছিলাম, আমি স্বার্থপর ছিলাম। ওদের অভিমান ভাঙালো, এবার আমার পালা। তিনি স্ত্রীর কপালে আলতো করে চুমু খেলেন। এই মুহূর্তে তার মনে পড়ল নূরজাহান বিবির হাত যেন একটু মৃদু চাপ অনুভব করলেন তিনি। নূরজাহান বিবি ঘুমিয়েছিলেন না, আসলে তিনি ঘুমিয়ে থাকতে পারেননি। স্বামীর কণ্ঠস্বর, তার সে পুরনো পরিচিত গন্ধ, সব মিলিয়ে তার মনে হচ্ছিল তিনি যেন এক স্বপ্ন দেখছেন। ফারসামউদ্দিন খানের প্রবেশ করার পরপর থেকে তিনি চোখ বুজে নীরবে শুয়েছিলেন। তার কপালে যখন ফারসামউদ্দিন খানের কাঁপানো হাতের স্পর্শ পড়ল, আর
তারপর স্বামীর মুখে যখন 10 বছরের অভিমান, কষ্ট, অনুতাপের কথাগুলো শুনল, তখন তার চোখ ভিজে উঠল। তিনি স্বামীর প্রতিটি ফিসফিস করা কথা শুনলেন, যা তার হৃদয়ের গভীরতম স্তরে গিয়ে আঘাত আনল। তিনি অনুভব করলেন কেবল সন্তানই না নয়, তাদের বাবাও এই ঘর ছেড়ে গিয়ে কতটা কষ্ট পেয়েছেন। যখন ফাহসামউদ্দিন খান তার হাতের উপর কপাল রেখে অনুতাপের অশ্রু ছাড়লেন, তখন নূরজাহান বিবি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। নূরজাহান বিবি অতি মৃদু কণ্ঠে চোখ না খুলে বলল, তবে এইবার ফিরতে তো হলোই, নাকি আমার হার্ট অ্যাটাকটা আরও গুরুতর হওয়া দরকার ছিল? ফাহসামউদ্দিন খান চমকে উঠল, দ্রুত মাথা তুলে স্ত্রীর দিকে তাকালো। তিনি জানেন এই কণ্ঠস্বর নূরবানুর। এই কণ্ঠস্বর যতখানি নরম ভাব, তার চেয়েও বেশি লুকিয়ে আছে তেজ আর অভিমানী। ফাহসামউদ্দিন খান বিস্মিত লজ্জিত হয়ে বলল, নূরবানু, তুমি জেগেছিলে? আর তুমি এভাবে আমাকে? নূরজাহান বিবি এবার ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখ ভেজা, দৃষ্টিতে ভালোবাসা আর অভিযোগের মিশ্রণ। জায়গা ছিলাম, তোমার অভিমানে ভাঙছে, না ভাঙলে আরও কিছুক্ষণ নাটকটা দেখবার পারতাম। আপনার আপনার মতো একজন জেদি মানুষে ফিরাইতে আমি না পারলেও নাতনিরা ঠিকই পারছে। ফাহসামউদ্দিন খান অবাক হলেন, নাতিরা পারছে মানে? থতমত খেয়ে উনি সহসা কথা পাল্টে টালেন। নূরজাহান বিবি, ও কিছু না, এবার কন দেখি আমার ছাইরা এতগুলো বছর কেমন কাটাইলেন? বলে মুখ ঘুরালেন অন্যদিকে অভিমানে। ফাহসামউদ্দিন খান স্তব্ধ হয়ে স্ত্রীর পানে চেয়ে রইল। ফাহসামউদ্দিন খান স্ত্রীর হাতটি ধরে এবার আর কোনো জেদ নেই, কেবল আত্মসমর্পণ করে বললেন, ভীষণ কষ্টে কেটেছে নূরবানু। মনে হচ্ছিল বিদেশে একা থাকলেও আমার মনটা সবসময় এই নূরমহলে পড়ে আছে। আমাদের ছেলেমেয়েদের ক্ষমা করে দিয়েছি, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। দীর্ঘদিনের অভিমানের মুহূর্তে স্বামী সান্নিধ্যে পেয়ে মিলিয়ে গেল নূরবানু বিবির অভিমান। তিনি মৃদু হেসে বললে, ক্ষমা তো আমি তোমায় আগেই করেছি। আপনি তো জানেন আমি কখনো বেশিক্ষণ রাগ ধরে রাখবার পারি না, কিন্তু আপনি যে জেদি, আমার ভয় হয়েছিল ছেলেদের দেখে যদি আপনার অভিমান আরও বাইরে যায়, তাই চুপ আসছিলাম। এখন কন, আমাদের ছোট মায়াটার জন্য কিছু একটা করতে হইব নাকি? রাজিনকে আর কতদিন অপেক্ষা করাইবেন? ফাহসামউদ্দিন খান মৃদু হাসলেন, এসব তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হও আগে, আর এই বিষয় নিয়ে আমি কালই কথা বলবো, এখন বিশ্রাম নাও তুমি। নূরজাহান বিবির মন প্রশান্তিতে ভরে উঠল। এত বছরের অভিমান ভুলে ভুল বোঝাবুঝি নিমেষেই মিলিয়ে গেল। মনে মনে হাজার ধন্যবাদ দিলেন নাতি নাতনিদের। মিথ্যার আশ্রয় নিয়ে হলেও যে আবার সুখ ফিরিয়ে আসবে, তাহলে এরকম একটু একটু মিথ্যার আশ্রয় নেওয়া যায়। আজ এই পর্যন্তই, পরবর্তী পার্ট নিয়ে আসবো খুব দ্রুত। আর আমার পড়তে আসলে অনেক সমস্যা হয়েছে এই পার্টেও এসে, প্রচুর পরিমাণে বানান ভুল প্লাস নামের উল্টাপাল্টা। মানে আমি লেখিকাকে পার্সোনালভাবে আর কি SMS করছি, জানি উনি এই ভুলটা আসলে শুধরে নেয়, নাহলে আসলে পড়তে প্রচুর সমস্যা হচ্ছে, যার জন্য মাঝে মাঝে আমি কতবার কাট করছি, কারণ এত পরিমাণে বানান ভুল হয়েছে। আমার বেশ কয়েকবার ভয়েস দিয়ে আবার ডিলিট করার প্রয়োজন পড়ছে। তো শুনতে একটু অসুবিধা হলে তার জন্য আমি দুঃখিত। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।